14 নম্বর একটা প্যারাগ্রাফ উনি মেনশন করেছে, যেখানে যেই তদন্ত প্রক্রিয়া চলেছে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনের কিছু গাফিলতি উনি তুলে ধরেছেন এবং স্পেসিফিক্যালি উনি উল্লেখ করেছেন সিবিআই কেসটি হাতে পাওয়ার পরেতে এই কেসে যিনি ইনভেস্টিগেশন অফিসার ছিলেন সিবিআইয়ের তরফ থেকে, তিনি কোনো রকম স্পেসিফিক কোনো ইনভেস্টিগেশন করেননি। তাছাড়াও সীমা পাহুজা এভিডেন্সে যেখানে ডিফেন্সের স্কোপ ছিল, সেই স্কোপগুলো ডিফেন্স ঠিকমতো কাজে লাগায়নি। তদন্তের যে গাফিলতি হয়েছে, অনেক সাক্ষী মানে অনেক ব্যক্তিকে তাদের সাক্ষী হয়তো নেওয়া উচিত ছিল। নার্সিং স্টেশনে যে নার্সরা ছিল তাদের আরও সাক্ষী নেওয়া উচিত ছিল, একদমই সেই জায়গায় অনেকটা গাফিলতি রয়ে গেছে। এবং যাদের যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সীমা পাহুজাকে যখন জিজ্ঞাসা করা হয়, তিনি বলেন তিনি ছাড়া তার বাকি যে টিম তারা জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু কাদের জিজ্ঞাসাবাদ করেছে সেরকম কিছু নাম উঠে আসেনি। আর এখানে মোট 128 জনকে চার্জশিটে সাক্ষী হিসেবে দেখানো হয়েছে, কিন্তু মাত্র তার মধ্যে 50 জনকে সিবিআই সাক্ষী গ্রহণ করায় কোর্টের সামনে। ইনভেস্টিগেশন এখনও পার্টটা বাকি রয়েছে। আমরা আশা করছি আগামী দিনে সেই জিনিসটা উঠে আসবে যে যারা আরও জড়িত আছে, যেটা আমরা মনে করছি, সেই নামগুলো সামনে আসবে। এবং আবার বলছি, যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকবে তাদের আমরা সর্বোচ্চ সাজা দাবি করব। অবশ্যই তাদেরকে দিতে হবে, তাদের ফাইনাল রিপোর্ট তো দিতেই হবে। নমস্কার, অমর্ত্যদা, ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। একদম প্রথম থেকে অমর্ত্য দে এই নামটা এখন খুব পরিচিত একটা নাম বলা চলে, পশ্চিমবঙ্গের আঙ্গিকে তো বটে এবং সমস্ত ন্যাশনাল মিডিয়ায় একদম 18ই জানুয়ারি থেকে এবং তার আগেও যার মুক্তিযুদ্ধ চর্চিত তিনি আপনার মধ্যে অন্যতম। আমি একটা প্রশ্ন রাখবো সবার প্রথমেই, অমর্ত্যদা, একদম 9ই আগস্ট আরজি করে চিকিৎসক তরুণীর নৃশংস হত্যা এবং ধর্ষণ, 10ই আগস্ট কলকাতা পুলিশের সঞ্জয় রায়কে গ্রেফতার এবং পরবর্তীকালে আমরা দেখলাম 11ই নভেম্বর সঞ্জয় রায়ের বিরুদ্ধে সমস্ত শুনানি শুরু। পরবর্তীতে 18ই জানুয়ারি এই শিয়ালদা আদালতের শিয়ালদা অতিরিক্ত দায়রা আদালতের বিচারপতি অনির্বাণ দাস এই গোটা আরজি করের মামলায় একমাত্র দোষী সাব্যস্ত করলেন সঞ্জয় রায়কে এবং 20 জানুয়ারি তার শাস্তি ঘোষণা হলো আমৃত্যু কারাদণ্ড। কি বলবেন এই জাজমেন্ট নিয়ে সবার প্রথমে? এই ইনভেস্টিগেশন প্রক্রিয়া যেটা চলেছে সেটাতে আপাতত প্রিলিমিনারি চার্জশিট জমা পড়েছে। সেই প্রিলিমিনারি চার্জশিটে একমাত্র সঞ্জয় রায়ের নামই এসছে, যেটা এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট সেটা এখনও সামনে আসেনি, আগামী দিনে ওটা আসবে। আপাতত যাকে নিয়ে বিচার হয়েছে সেই সঞ্জয় রায়, তার এভিডেন্স গ্রহণ করা হয়েছে, তার পক্ষে তার আইনজীবীরা ছিলেন, সিবিআই এর পাবলিক প্রসিকিউটর ছিল এবং অভয়ার বাবা মার নিযুক্ত অ্যাডভোকেটও ছিলেন। 3 জনের উপস্থিতিতে যেই সাক্ষীগুলোকে আনা হয়েছে, মোট 50 জন সাক্ষী হয়েছে, তাদের এভিডেন্স গ্রহণ করা হয়েছে। তার এভিডেন্স গ্রহণ করার পরে এই কেসের আপাতত যে দোষী মানে যাকে দিয়ে চার্জশিট করা হয়েছে অভিযুক্ত, সেই সঞ্জয় রায়, তাকে 351 বিএনএসএস এর প্রশ্ন করা হয় যে এই যে সাক্ষ্য হয়েছে তার সপক্ষে তার কি বক্তব্য। সে তার বক্তব্য রেখেছে, যদিও সে প্রথম থেকে বলে এসছে যে সে নির্দোষ, সে কোনো কিছু জানে না, তাকে ফাঁসানো হচ্ছে। তো তাকে যখন বলতে দেওয়া হয়েছে, যেটা প্রত্যেকবার সে আগে বলেছে আমায় বলতে দেওয়া হচ্ছে না, তাকে যখন বলতে দেওয়া হয়েছে তখন নিজের সপক্ষে যে সে ওখানে ছিল না বা সে এই ঘটনার সঙ্গে যুক্ত নয় সেরকম কোনো তথ্য তুলে ধরতে পারেনি। সেই জন্যে আমাদের এডিজে 1 শিয়ালদা তাকে দোষী সাব্যস্ত করেছে এবং 20 তারিখ তাকে তার সাজা ঘোষণা হয়েছে আমৃত্যু কারাদণ্ড। এখানে একটা প্রশ্ন উঠে আসতে পারে, যেই জাজমেন্টের কপি পেয়েছি সেই রেসপেক্টে, সেখানে 14 নম্বর একটা প্যারাগ্রাফ উনি মেনশন করেছে, যেখানে যেই তদন্ত প্রক্রিয়া চলেছে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনের কিছু গাফিলতি উনি তুলে ধরেছেন এবং স্পেসিফিক্যালি উনি উল্লেখ করেছেন সিবিআই কেসটি হাতে পাওয়ার পরেতে এই কেসে যিনি ইনভেস্টিগেশন অফিসার ছিলেন সিবিআইয়ের তরফ থেকে, তিনি কোনো রকম স্পেসিফিক কোনো ইনভেস্টিগেশন করেননি। তাছাড়াও সীমা পাহুজা এবং এনার এই জাজমেন্ট থেকেই আমরা পাচ্ছি যে নার্সিংহোম কর্তৃপক্ষ মানে আরজি করের কর্তৃপক্ষের যারা কর্তারা ছিলেন, এইচওডি, এমএসভিপি, তাদের প্রিন্সিপাল, তাদের রোল নিয়েও ওনার মধ্যে কিছু কনফিউশন তৈরি হয়েছে, যেটা তিনি তার জাজমেন্টে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। অমর্ত্যদা,
এই জাজমেন্ট 172 পেজেসের যে জাজমেন্ট আমরা শুরু থেকেই শুনছি যে বিস্ফোরক এই জাজমেন্ট, আপনি বেশ কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যদি আমি ইলাবোরেট করতে বলি। দেখুন, যেটা আমি বললাম এক্ষুনি 14 নম্বর পয়েন্টে উনি যে ইনভেস্টিগেশন এজেন্সি এসছে তাদের পার্টে যে গাফিলতি হয়েছে সেটা পরিষ্কারভাবে তুলে ধরেছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের কথাও বলা আছে। আরও একটা জিনিস এখানে বলে রাখি, আমরা একটা রিটেন সেট অফ আর্গুমেন্ট জমা করেছিলাম, আমরা মৌখিকও কোর্টের সামনে তুলে ধরেছিলাম। পুরো জাজমেন্টটা যদি দেখা যায় সেই জায়গাগুলো উনি উল্লেখ করে বলেছেন যে আমরা যেই জিনিসগুলো তুলে ধরেছি সেইগুলো ডিফেন্স মানে সঞ্জয় রায়ের যে আইনজীবী সে তুলে ধরতে পারতো, তার কাছে সেই স্কোপটা ছিল। কোথাও গিয়ে জিনিসটা এমন জায়গায় দাঁড়িয়েছে প্রথম থেকেই সঞ্জয় রায় করেছে, সেইটাকে মাথায় রেখে বাকি তদন্ত এগিয়েছে এবং এভিডেন্সে যেখানে ডিফেন্সের স্কোপ ছিল সেই স্কোপগুলো ডিফেন্স ঠিকমতো কাজে লাগায়নি এবং তাদের যে জেরা সেখানেও প্রচুর ফাঁক ফোকর থেকে গেছে, যেইটার পুরো নিদর্শন পুরো যেই জাজমেন্টটা পেয়েছি সেখানে পাতায় পাতায় এবং অনেক জায়গায় উল্লেখ করা রয়েছে। সেই জায়গাটাতে আমরা আমাদের আর্গুমেন্ট রেখেছি, সেই আর্গুমেন্টের উপর বেস করি আগামী দিনে আমরা উচ্চ আদালতে এই মামলা নিয়ে এগোবো, সেরকমই পরিকল্পনা রয়েছে। অমরদা, আপনি যেরকমটা বললেন যে ডিফেন্সের বেশ কিছু পয়েন্ট ছিল, ভ্যালিড পয়েন্ট ছিল যেগুলোতে ডিফেন্স আর্গুমেন্ট করতে পারতো কিন্তু তারা আর্গুমেন্ট করেনি, এটা একটা বিস্ফোরক অভিযোগ। আপনি নির্যাতিতার আইনজীবী হয়ে এই যে কথা বললেন, আমি প্রসঙ্গে বলবো এই গোটা জাজমেন্টে এমন কি পয়েন্টস রয়েছে যা সত্যিই নির্দেশ করে যে সঞ্জয় রায় মেন অ্যাকিউজড? আর্গুমেন্ট না, ওনারা যে এভিডেন্সের সময় এক্সামিনেশন এন্ড চিফ হয় যেটা পাবলিক প্রসিকিউটর করে, তারপরেতে ক্রস এক্সামিনেশন যেটা অভিযুক্তর আইনজীবীরা করে, সেই ক্রস এক্সামিনেশনে প্রচুর জায়গা ছিল যেখানটায় জিজ্ঞাসাবাদ করা যেত, সেই জিজ্ঞাসাবাদ করলে হয়তো আরও অনেক কিছু উঠে আসতো, সেই জিনিসগুলো উঠে আসেনি। সবচেয়ে বড় কথা, এইখানে একটা MIMB রিপোর্ট এসছে যেটা আদর্শ কুমার সাবমিট করেছে, সেখানে একটা প্রশ্ন করেছিল যে এই ঘটনার সঙ্গে কি একজনই যুক্ত। তার উত্তরটা ছিল যে এই ঘটনা একজনের পক্ষে করা সম্ভব, কিন্তু প্রশ্নটা যদি ঘুরিয়ে এরকমভাবে করা যেত যে এই ঘটনা একের অধিক ব্যক্তির পক্ষে করা কি সম্ভব, তাহলে উত্তরটা সেরকমই আসতো যে হ্যাঁ, একের অধিকের পক্ষেও এই যেই ঘটনাটি ঘটেছে সেটা করা সম্ভব। সেই জায়গাগুলো প্লাস CFL এর যে রিপোর্ট আছে সেইখানেতে আরও অনেক কিছু জেরা করা যেত, ডিএনএর জায়গা অনেক কিছু জেরা করা যেত। কিছু সাক্ষী যারা এসছে, যারা শেষবার যে অভয়ের সাথে ছিল সেখান থেকেও আরও কিছু জেরা করলে অনেক কিছু উঠে আসতো এবং তদন্ততেও সেই জায়গাটায় গাফিলতি রয়ে গেছে, সেই জায়গায় তদন্ত করলেও অনেক কিছু হয়তো উঠে আসতো। সেই দিকে চিন্তাভাবনা করি আমরা ফার্দার এবং রিইনভেস্টিগেশনের জন্য উচ্চ আদালতে যাওয়ার মনস্থির করেছি। আগামী দিনে সেটা ফাইল হবে, সেই ব্যাপারে পরবর্তীকালে বলতে পারবো। আমি এই যে CFL এর রিপোর্টের কথা বললাম, আমি এই প্রসঙ্গে বলবো সাম্প্রতিককালে সঞ্জয় রায়ের যিনি আইনজীবী লিগাল হেডের কবিতা সরকার, তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি বলছেন যে ভিসেরা রিপোর্ট, সেই ভিসেরা রিপোর্ট যা আমরা জানি যে ভিসেরা রিপোর্ট মানে সম্ভবত আসতে সময় লাগে 1 বছর, কিন্তু সেটা স্পেশাল প্রভিশনে সেটা 15 দিনের মধ্যে সেই ভিসেরা রিপোর্ট আনা যায়। সেক্ষেত্রে এখনো ভিসেরা রিপোর্ট আমাদের সামনে আসেনি। তিনি বলছেন, আমি কোট আনকোট বলছি, তিনি বলছেন এখনো ভিসেরা রিপোর্ট আমাদের সামনে আসেনি। রিপোর্ট পজিটিভ হলে প্রমাণিত হবে চিকিৎসক আগেই খুন হয়েছিল, আমার মক্কেল নির্দোষ। একই সঙ্গে তিনি তার মক্কেলকে ফাঁসানো হয়েছে বলে দাবি করছেন। এখানে যেই কথাটা আগেও আসতে পারতো বা আসেনি, তদন্তের যে গাফিলতি হয়েছে, অনেক সাক্ষী মানে অনেক ব্যক্তিকে তাদের সাক্ষী হয়তো নেওয়া উচিত ছিল, নার্সিং স্টেশনে যে নার্সরা ছিল তাদের আরও সাক্ষী নেওয়া উচিত ছিল, সেদিন রাতে ডিউটি একদমই সেই জায়গায় অনেকটা গাফিলতি রয়ে গেছে। এবং যাদের যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সীমা পাহুজাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি বলেন তিনি ছাড়া তার বাকি যে টিম তারা জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু কাদের জিজ্ঞাসাবাদ করেছে সেরকম কিছু নাম উঠে আসেনি এবং তাদের যে জিজ্ঞাসাবাদ করেছে সেরকম কোনো রাফ স্টেটমেন্ট উনিও দেখাতে পারেননি। আর এখানে মোট 128 জনকে চার্জশিটে সাক্ষী হিসেবে দেখানো হয়েছে, কিন্তু মাত্র তার মধ্যে 50 জনকে CBI সাক্ষী গ্রহণ করায় কোর্টের সামনে। বাকিদের কোর্টের সামনে আসলে হয়তো সেই জায়গাটা উঠে আসতো, কারণ একটা সাক্ষী কি বলছে না বলছে বাকি সাক্ষীদের থেকে সেই তথ্য নিয়ে তার বক্তব্যটা করাবরেট বা কন্ট্রাডিকশন করা যেত। কিন্তু যেহেতু ওনারা সিলেক্টিভ সাক্ষী এনেছে, ওনাদের বক্তব্য যে রিপিটেটিভ সাক্ষী হয়ে যাবে, একই সাক্ষী হয়তো একই তথ্য হয়তো
একাধিকজন বারবার দেবে, তাতে কোর্টের সময় নষ্ট হবে। কিন্তু একজনের সাক্ষ্যকে যে আমি যখন বিশ্বাস করব, সে বিশ্বাস করানোর জন্য বাকি সাক্ষীর করবোরেশন খুবই দরকার। সেই জায়গাটা অনেক গাফিলতি রয়ে গেছে এবং আমাদের যেই পরবর্তীকালে উচ্চ আদালতে যাবার যে প্রকল্প, সেইগুলো নিয়েই আমরা উচ্চ আদালতে যাব। অতটা এই যে 128 জন, আপনি টু বি স্পেসিফিক নাম্বারটা বললেন, এত হাই প্রোফাইল একটা কেস, যে কেসের একদম বলা চলে পিয়ার প্রেশার একদম প্রথম থেকেই খুব স্ট্রং ছিল, সেই অনুযায়ী 128 জনের যেখানে নাম এনরোল্ড রয়েছে, এনলিস্টেড রয়েছে, সেখানে 50 জনের সাক্ষ্য নেওয়া ফিজিক্যালি কোথাও গিয়ে কি কেসটাকে বড্ড বেশি ডমিনেট করেছে? দেখুন, বিচার প্রক্রিয়াতে যা ঘটেছে ওনার সবকিছু এই জাজমেন্টে উনি উল্লেখ করেছেন। মানে একই জিনিস আমারও রিপিট হয়ে যাচ্ছে। এই যে ইনভেস্টিগেশন এজেন্সি, তাদের তরফে যা গাফিলতি হয়েছে সেটা শুধু উনি পুরো পাতায় পাতায় বলেছেন তা নয়, তার জন্য আলাদা উনি একটা হেডিং করেছেন। আপনারা যদি অনলাইনে এই চার্জশিটের কপি পেয়ে গিয়ে থাকেন, তাহলে এই চার্জশিটের কপির 14 নম্বর বলে একটা পয়েন্ট রয়েছে, যেটা আপনি 149 পেজেস থেকে পাবেন। সেইখানটা পেরুজ করলে পুরোপুরি সামনে এসে যাবে যে কোন কোন জায়গায় কীভাবে উনি ইনভেস্টিগেশন এজেন্সিকে তিরস্কার করেছে এবং হসপিটাল কর্তৃপক্ষের যেই রোল, সেই সময় যখন ঘটনা ঘটলো কেন তখনই কমপ্লেন করা হলো না, কেন বাবা মা দেরিতে কমপ্লেন করলো বা করানো হলো, কেন তাদের বসিয়ে রাখা হলো, সব কিছু ওনার এই 14 নম্বর পয়েন্টে উল্লেখ করা রয়েছে স্পেসিফিকভাবে। অন্তত আমি বেশ একটা প্রশ্ন করবো আপনার সামনে, যে সঞ্জয় রায়ের আইনজীবী কবিতা সরকার বলছেন যে আমার মক্কেলের বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ মেলেনি, সবটাই পারিপার্শ্বিক প্রমাণ, যা দিয়ে কাউকে দোষী সাব্যস্ত করা কঠিন। একই সাথে তিনি বলছেন যে কিভাবে তাহলে যে নিপিল সোয়াব সঞ্জয়ের সঙ্গে মিলে গেল নির্যাতিতার, তা নিয়ে উচ্চ প্রশ্ন, কি বলবেন? ওনাদের বক্তব্য রয়েছে যে সঞ্জয় রায় কিছু করেনি, সঞ্জয় রায় সম্পূর্ণ নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে, এই কথাটা বলছে। কিন্তু আর্গুমেন্টে বা পরবর্তীকালে বললে তো হবে না, তার কারণ এভিডেন্স যখন নেওয়া হয়েছে সেই সময়তে যেই তথ্যগুলো উঠে এসছে, সেই সময় তাদের স্কোপ ছিল সেই তথ্যগুলো আনার, সেই রকম কোনো কিছু তথ্য আনতে পারেনি। এবং 351 বিএনএসএসে যখন সঞ্জয় রায়কে প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের উত্তরেও কোনো কিছু আসেনি এবং শেষেতে জজ সাহেব বলে যে তোমার সপক্ষে কি কি বলার আছে সেইগুলো বলো। সেইখানে এমন কিছু তথ্য আনতে পারেনি যেটাতে বেরিয়ে আসে যে সঞ্জয় রায় একদমই যুক্ত নয়। এবং আমরাও মনে করি সঞ্জয় রায় ঘটনার সঙ্গে যুক্ত এবং তার ঘটনার সম্পর্কে নলেজ আছে। সে হয়তো সব জায়গায় বলে বেড়াচ্ছে যে আমি কিছু করিনি, কিন্তু ও যে ছিল না বা কোনো কিছু জানে না সেটা একদমই নয়। সে সমানভাবে ঘটনার সঙ্গে জড়িত এবং সেই জন্যই সে সাজাপ্রাপ্ত হয়েছে। একদম ঘটনার দিন সঞ্জয় রায় যখন একদম আরজিকরের ওপরে যায়, এমার্জেন্সি বিভাগে যায়, সেই সময় কবিতা সরকারের দাবি যে কলকাতা পুলিশের ওয়েলফেয়ার সেলের দায়িত্বপ্রাপ্ত অনুপ দত্ত ফোন করে ডেকেছিল সঞ্জয় রায়কে, এবং ঘটনার দিনই যে ফার্স্ট টাইম সে থার্ড ফ্লোরে গিয়েছিল, কারণ সিসিটিভি ফুটেজে তার হাব ভাব সেরকমই ইঙ্গিত দিচ্ছে। এবং তিনি আরো বলেছেন যে জজ সাহেব সিসিটিভি যে ফুটেজ ছিল সেখানে বোঝাই যাচ্ছে না যে তিনি ডান দিকে যাচ্ছেন না বাম দিকে যাচ্ছেন, সেখানে মানে মেল ওয়ার্ডের দিকে যাচ্ছেন এরকম একটা ব্যাপার থাকা সত্ত্বেও জজ সাহেব কি করে সেটা খুবই স্পেসিফিক কোন দিকে মুভ করছেন সেটা লিখছেন। যেটুকু সিসিটিভি কভারেজ পাওয়া গেছে সেটা কোর্টেতে চালানো হয়েছিল, সেইখানেতে থার্ড ফ্লোরে সঞ্জয় রায় গেছে সেইটা পরিষ্কারভাবে দেখা গেছে। এবং সে যেদিকে এগোচ্ছে সেই দিকে এগোলেই সেমিনার রুম, সে যে সেমিনার রুম না গিয়ে অন্য কোনো ওয়ার্ডে বা অন্য কোনো ঘরে ঢুকে গেছে সেরকম কোনো কিছু সিসিটিভিতে উঠে আসেনি। কারণ যেই রাস্তা দিয়ে সেমিনার রুম যাচ্ছে সেই রাস্তার দিকে সে এগিয়ে যাচ্ছে, সেই জিনিসটাই উঠে এসছে। কিন্তু সিসিটিভিতে এমন কিছু তথ্য আসেনি যেখান থেকে প্রমাণ হয় না যে সে সেমিনার রুমে যায়নি। আমার তো একটা প্রশ্ন রাখবো যে এই যে বারংবার কবিতা সরকারকেও বলতে শোনা গেল, এবং আপনি নিজেও বললেন যে এটা একটা সব থেকে ভ্যালিড পয়েন্ট, যে ডিফেন্স সেল থেকে সেরকম কোনো আর্গুমেন্ট করাই হয়নি। একটা প্রশ্ন হচ্ছে, উচ্চ আদালতে গেলে কি সেগুলো করা যেতে পারে? সেক্ষেত্রে কি সঞ্জয় রায়ের সাজা? আর্গুমেন্ট ওরা অনেক কিছু বলেছে, কিন্তু এভিডেন্স যখন নেওয়া হয় তাদের জেরা মানে ক্রস এক্সামিনেশনে সেরকম কোনো তথ্য আসেনি যেটা ওনারা আর্গুমেন্টে তার প্লেস করে সেই জায়গাটাকে করবোরেট করবে। কেন আর্গুমেন্টটা বেস হয় যেই এভিডেন্স এসছে তার ওপর, সেই এভিডেন্সে যেহেতু কোনো কিছু আসেনি সেই জন্য আর্গুমেন্টে সে যাই বলুক না কেন সেটা গ্রহণ করা সম্ভব নয়। এবং বিচারের যেই প্রক্রিয়া হয়েছে, যেখানে যেই গাফিলতি রয়েছে এবং এভিডেন্স যেগুলো এসছে সেইটা যে ইনকমপ্লিট এভিডেন্স, ইনকমপ্লিট তদন্ত, সেই জিনিসটা বারবার উঠে এসছে। সেই জিনিসটা নিয়ে আমরা আগামী দিনে উচ্চ আদালতে যাব। আশা করি যে অভয় তার
বিচার নিশ্চয়ই পাবে। আপনারা তো উচ্চ আদালতে মুভ করবেন, সেই একই সাথে ইতিমধ্যে সঞ্জয় রায়ের হয়েও একজন প্রাইভেট আইনজীবী তিনি লড়ছেন। আপনার কি মনে হয়? আমরা সাধারণত দেখি যে যখন লোয়ার কোর্ট থেকে কোনো মামলা সুপ্রিম কোর্ট বা উচ্চ আদালতে যায়, সেক্ষেত্রে সাজা কিছুটা রিডিউস হয়, এক্ষেত্রেও কি তাই হওয়ার সম্ভাবনা রয়েছে? সাজা রিডিউস হবে সেইটা কিন্তু আইন বলছে না। আইন বলছে কোনো আদেশ বা কোনো যদি জাজমেন্ট আমাদের পছন্দ না হয়, সেটা যদি আমরা চ্যালেঞ্জ করি, উচ্চ আদালত সেই পুরো জায়গাটাকে দেখবে এবং বিবেচনা করে সেই অনুযায়ী তিনি অর্ডার দেবেন। এই নয় যে উচ্চ আদালতে গেলে যা সাজা আছে সেই সাজা কমে যায়, কেন তারা পুরো এভিডেন্স সব কিছু নথি দেখবে, নথি দেখে যেই জিনিসটা উঠে আসবে সেই অনুযায়ী আগামী দিনে উচ্চ আদালত তাদের জাজমেন্ট দেবে। একটা প্রশ্ন করি, একটা প্রশ্ন হচ্ছে যে বারংবার এই যে রাজ্য সরকারের যে তৎপরতা, সঞ্জয় রায়ের যখনই ওটা আমরা দেখেছিলাম রাজ্য জুড়ে একটা রব উঠেছিল যে ক্যাপিটাল পানিশমেন্ট চাই, ক্যাপিটাল পানিশমেন্ট চাই, একদম খোদ রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড মুখ্যমন্ত্রী তিনিও বাদ পড়েননি এই শোরগোল থেকে। তিনিও সবসময় বলেছেন যে ওর ক্যাপিটাল পানিশমেন্ট রীতিমতো তার ফাঁসি চেয়েছেন, বলছেন নরপিশাচ ওর ফাঁসি চাই। সঞ্জয় রায়ের ফাঁসি সুনিশ্চিত করতে এবার হাইকোর্টে কেন এত তাড়াহুড়ো মুখ্যমন্ত্রী? এর পেছনে কি অঙ্ক আছে? দেখুন, আমরাও প্রথম থেকে যিনি বলে এসেছি এবং যখন সাজা ঘোষণা হয় তখনও বলি যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তার যেন সর্বোচ্চতম এবং কঠিনতম সাজা তাকে দেওয়া হয়। যে বা যারা যুক্ত তার জন্যে যদি কেউ উচ্চ আদালতে যায় তাদেরকে আমরা সাধুবাদ জানাই। হ্যাঁ, সঞ্জয় রায় নিশ্চয়ই জড়িত, কিন্তু এখানেও আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, ইনভেস্টিগেশন এখনও পার্টটা বাকি রয়েছে। আমরা আশা করছি আগামী দিনে সেই জিনিসটা উঠে আসবে যে যারা আরও জড়িত আছে, যেটা আমরা মনে করছি, সেই নামগুলো সামনে আসবে এবং আবার বলছি যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকবে তাদের আমরা সর্বোচ্চ সাজা দাবি করব। আমার একটা প্রশ্ন রয়েছে যে সঞ্জীব মুখার্জি, সোমনাথ দে, নির্মল ঘোষ, পানিহাটির ওখানকার এমএলএ, একদম নির্যাতিতার বাবা মা একদম আমাদের ক্যামেরায় খুবই স্পেসিফিক ভাবে বলেছেন যে সঞ্জীব মুখার্জি এক্স কাউন্সিলর, ওখানকার সিপিএম এর সময় কাউন্সিলর, পরবর্তীকালে তৃণমূল করতেন, স্থানীয় তৃণমূল নেতা, এবং সোমনাথ দে তিনি যখন নির্যাতিতার ক্রিমেশনের পরেই সেই সঞ্জীব মুখার্জিকে এমএলএ নির্মল ঘোষ তিনি রীতিমতো পিঠচাপড়ে বলেন ওয়েল ডান বয়, ওয়েল ডান। আপনারও কি মনে হয় যে রাজ্য সরকারের কি ভূমিকা এত তৎপরতা কেন? দেখুন, আমাদের যেই জায়গাটা নিয়ে আমরা মুভ করি, এভিডেন্সের বাইরে গিয়ে আমরা কোনো কিছুতে মুভ করি না, কেন আমাদের মুভমেন্টটা খুবই সীমিত এবং সেটা আইনে যেইটুকু জায়গা আমাদের স্কোপ দিচ্ছে, যেই জিনিস তদন্তে উঠে আসছে সেই চার্জশিটের বক্তব্য, যেই জিনিস এভিডেন্সে উঠে আসছে সেইটার বক্তব্য, সেই বক্তব্যের ওপর আমাদের আর্গুমেন্ট নির্ভর করে, সেই বক্তব্যের ওপর আমাদের পদক্ষেপ নির্ভর করে। তো ঘটনার সঙ্গে যদি কেউ অন্যভাবে যুক্ত হয়ে থাকে বা যদি অন্য কোনো কিছু থাকে, সেই জিনিস সামনে এলে অবশ্যই আমরা সেই জায়গাটা বিবেচনা করে সর্বোচ্চ ডক্টর সুমিত রায় তপাদার বিভিন্ন সময় হিয়ারিং এ বলেছেন যে নির্যাতিতা ঘটনার দিন অর্থাৎ 8 তারিখ বিকেল 4টে থেকে 8টা অবধি হসপিটালে প্রেজেন্ট ছিলেন, অ্যাবসেন্ট ছিলেন, এবং ঘটনার 2 মাস আগে নির্যাতিতার গালে আঁচড়ের দাগ ছিল, ঠোঁটে কাটা ছিল। এই পয়েন্টগুলো তিনি বলেছেন। এর বিরোধিতা করে আমাদের ক্যামেরাতে নির্যাতিতার মা বলেছেন যে সর্বৈব মিথ্য। ডক্টর সুমিত রায় তপাদার কি বলবেন তার সাক্ষ্য নিয়ে? দেখুন, এই কেসেতে সুমিত রায় তপাদারকে উইটনেস বা সাক্ষী হিসেবে গণ্য করা হয়েছে। আমাদের যে রিটেন সেট অফ আর্গুমেন্ট ছিল সেইটাতে আমরা লাস্ট সিন থিওরিটা আমরা সেই ব্যাপারে আমাদের বক্তব্য ছিল, কেন শেষ কাদের সঙ্গে দেখা গেছে এবং তিনি কোথায় ছিলেন, কাদের সাথে ছিলেন, তাদের মুভমেন্ট কি, সেই জায়গাটা নিয়েও আমাদের কিছু প্রশ্ন এসছে। আমরা সেই প্রশ্ন কোর্টের কাছে তুলে ধরেছি, কিন্তু কনক্লুশন তো এখনও কেসের কিছু হয়নি, যেহেতু সাপ্লিমেন্টারি চার্জশিট আসতে চলেছে এবং সেই সাপ্লিমেন্টারি চার্জশিটেও যদি আমাদের মনে হয় যে কোথাও কোনো গাফিলতি রয়ে গেছে, আমাদের কাছে আইনি স্কোপ রয়েছে সেটাকে চ্যালেঞ্জ করার। তো আমরা চাই যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং সব কিছু সত্যিটা সামনে উঠে আসুক, যাতে আমরা বলতে পারি বিয়ন্ড রিজনেবল ডাউট হ্যাঁ এরাই ঘটনার সঙ্গে যুক্ত এবং তাদের এই তদন্তে যেন কোনো রকম ফাঁক না থাকে, যাতে সঠিকভাবে অভয় বিচার পায়। শেষ 3টে প্রশ্ন আমার। কনভিকশনের পরেও একটা ঘটনা আমরা এরকম অনেক নিদানি দেখেছি ভারতবর্ষের ইতিহাসে, কনভিকশনের পরেও আমরা দেখলাম অভয়ার বাবা মা এবং আপনারা যথেষ্ট স্বতঃস্ফূর্ত যে এই কেসে এটা একটা স্টেপ ছিল, এরপরেও অনেকটা রাস্তা বাকি আছে। কি মনে করছেন, কনভিকশনের পরেও ইনভেস্টিগেশন তড়িৎ গতিতে এগোবে? জজ সাহেবের যে জাজমেন্টটা, সেই জাজমেন্টটা একটা সত্যি অনন্য নিদর্শন। এই জাজমেন্টটা আমাদের অনেক কিছু রাস্তা খুলে দিয়েছে
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কোন জায়গাটায় তদন্তের গাফিলতি হয়েছে, কোন জায়গাটাতে বিবেচনা করলে হয়তো অনেক কিছু আসতে পারতো। হ্যাঁ, আমরা একদমই মনে করি এই জাজমেন্টটা আমাদের কাছে নতুন একটা পথ খুলে দিল, যেই জিনিসটার জন্য আমরা এগিয়ে আসতে চলেছি, মানে এগিয়ে যাচ্ছি, যাতে সব কিছুভাবে আসল ঘটনা আসে এবং সঠিকভাবে তদন্ত হয়, সেই জিনিসটা আমরা তাকিয়েছি। আমরা আশাবাদী কেন, জজ সাহেব যেই জাজমেন্ট দিয়েছে সেইখানে ওনার যে বক্তব্য এবং উচ্চ আদালত, আমাদের বিচারের প্রতি পূর্ণ আস্থা আছে এবং আমরা আশাবাদী এবং আমরা জানি সত্যি সামনে আসবে এবং যে বা যারা ঘটনার সঙ্গে যুক্ত তারা সামনে আসবে এবং তাদের হয়ে আমরা কঠোর থেকে কঠোরতম সর্বোচ্চতম সাজা চাইব। শেষ দুটো প্রশ্ন। নির্যাতিতার মা বারংবার বলেছেন এবং এটা শোনা গেছে সেদিনকে রাতে অর্থাৎ 8ই আগস্ট আরজি করে যে রিউনিয়ন পার্টি চলছিল, তারা বলছেন যে রিউনিয়ন পার্টি থেকে এরকমও তো হতে পারে সেই রিউনিয়ন পার্টির স্থলেই হয়তো সেটাই অকুস্থল, সেখানেই আমার মেয়ের সাথে নির্যাতন হয়েছে, এটা নির্যাতিতার বাবা মা বলছেন এবং অনেক ডক্টরদের সাক্ষ্য আমরা নিয়েছি, তারাও এরকমটাই বলছেন। সেই ইউনিয়ন পার্টিতে যারা ছিল এবং পরবর্তীকালে আমরা দেখেছিলাম সংবাদ মাধ্যমে অনেক সময় অনেক পেশেন্ট পার্টির লোকেরাও সাক্ষ্য দিয়েছেন, তাদেরকে কোথাও গিয়ে সাক্ষী হিসেবে নিয়ে আসা হয়েছিল? আপনারা তাদেরকে কাউন্ট করেছেন না হাইকোর্টে কি তাদেরকে আপনারা নিয়ে আসতে আমি চলেছেন? তো বলেই দিয়েছি যে ইট ইজ আ ইনকমপ্লিট ইনভেস্টিগেশন, এটাতে তদন্ত অনেক ফাঁক রয়ে গেছে, অনেক আরও ব্যক্তির সাক্ষী গ্রহণ করা দরকার ছিল এবং আমরা আশাবাদী আগামী দিনে তাদের সাক্ষ্য নেওয়া হবে এবং সবার সাক্ষ্য গ্রহণ না করলে জিনিসটা ঘটনা কি ঘটেছে সেটা করোবোরেশন এবং তার কন্ট্রাডিকশনটা তৈরি হবে না, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে, সবার সাক্ষী সামনে এলে বাদবাকি জিনিসটা চলে আসবে। আমাদের তো আমার শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রীকে একদম সরাসরি তোপ দাগছেন অভয়ার বাবা মা, তিনি সরাসরি মনিটর করেছেন, কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি সেদিনকে রাত্রি 2টো অবধি মনিটর করেছেন, কি ঘটনা কি বলবেন? সবাই এই ঘটনাকে ধিক্কার জানাই, সত্যি একটা ন্যক্কারজনক ঘটনা ঘটেছে এবং আমাদের মনে করি এটা সত্যি রেয়ারেস্ট অফ রেয়ার কেস এবং যদি এবং যারা এই ঘটনার সাথে আমাদেরকে সাহায্যের দিকে যদি কেউ এগিয়ে আসে আমরা তাদেরকে সাধুবাদ জানাই, কারণ আমাদের সবারই একটাই মোটিভ যে অভয়া বিচার পাক, সেই জন্যই আমাদের এই লড়াই। আপনারা রেয়ারেস্ট অফ রেয়ার কেস বলছেন, বিচারপতি অনির্বাণ দাস বললেন রেয়ারেস্ট অফ রেয়ার কেস নয়, তাহলে কি কোথাও গিয়ে আপনারা ব্যর্থ হলেন? রেয়ারেস্ট অফ রেয়ার কেস সেখানে বলে রাখি সিবিআই যে ব্যর্থতা সেটা তো উনি তুলে ধরেছেন, কেন সমস্ত নথি যা আছে, যা এভিডেন্স আছে, যা চার্জশিট আছে সেটা সিবিআই সামনে নিয়ে এসছে, ইনভেস্টিগেশন এজেন্সি সামনে নিয়ে এসছে এবং তাদের তো নিশ্চয়ই ব্যর্থতা আছে, যেটা ওনার জাজমেন্টে উল্লেখ রয়েছে, সেই ব্যর্থতার জন্যই হয়তো আমাদের জজ সাহেব মনে করেছেন এটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস নয়। এবং বলে রাখি এই জাজমেন্ট কিন্তু নতুন দিশা খুলে দিয়েছে, নতুন দিক খুলে দিয়েছে, যেই দিকে আমরা সামনের দিনে এগিয়ে যাবো। একদম শেষে ছোট্ট একটা প্রশ্ন দিয়ে শেষ করে দেবো একদম সাক্ষাৎকার। সিবিআই হাইকোর্টে যাচ্ছে সঞ্জয় রায়ের ফাঁসির পেছনে অঙ্ক কি? তাহলে কি হাইকোর্টেই এই সমস্ত আর্জিকর তদন্তের খেলা ঘুরে যাবে? ওনারা যাচ্ছেন, ওনাদের নিজেদের যেই পিটিশন ওনারা ফাইল করবে, এখনো অবধি তাদের বক্তব্যের কোনো কপি যেটা ওনারা ফাইল করেছেন সেটা পাইনি, সেইটা পেলে আমরা জানতে পারবো যে ওনারা কোন কোন গ্রাউন্ডে হাইকোর্টে যাচ্ছেন এবং কী জন্যে যাচ্ছেন। এটাও মাথায় রাখতে হবে এই সিবিআই কিন্তু পরবর্তীকালে বলেছে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো, তো তাদেরও সেই জায়গাটা তাদের মাথায় রেখে এবং জজ সাহেবের অবজারভেশন মাথায় রেখে তাদের উচ্চ আদালতে তাদের বক্তব্য পেশ করবে এবং তাদের বক্তব্যের কপি আমাদেরকে অবশ্যই তাদেরকে দিতে হবে, তাদের ফাইনাল রিপোর্ট তো দিতেই হবে, সেই সাপ্লিমেন্টারি চার্জশিট থেকে বাকিটা তদন্তের কি হয়েছে সেটা আমরা দেখতে পাবো এবং যদি সেখানেও তাদের কিছু গাফিলতি থাকে সেটার জন্য আমাদের রাস্তা খোলা রয়েছে, সেদিকে আমরা এগোবো।